আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডেটা সর্টিং। এই ডেটা সর্টিং কিভাবে করা যায় ফর্মুলা ব্যবহার করে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। এমএস এক্সেলে সর্টিং করতে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। তবে ফর্মুলা ব্যবহার করে সর্টিং করতে আমরা কয়জন জানি? আপনি একটা বিষয় ভেবে দেখুন যে আপনি একটা কলামে আপনার মতো করে ডাটাগুলো এন্ট্রি দিচ্ছেন, কিন্তু আর একটা কলামে অটোমেটিক সেগুলো সর্ট হয়ে যাচ্ছে। বিষয়টা কতটা মজাদার, তাই না? এবার আমরা দেখাবো কিভাবে একটা কলামের ডাটাগুলোকে অন্য একটা কলামে ফর্মুলার সাহায্যে সর্টিং করা যায়, সেই বিষয়টি আমরা দেখাবো। এর জন্য আমাদের যে ফাংশনটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কাউন্টিভ ফাংশন। আমরা লিখি এখানে কাউন্টিভ ফাংশন লিখলাম। এবার কাউন্টিভ ফাংশনের মধ্যে দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ক্রাইটেরিয়া। আমরা রেঞ্জ হিসাবে আমরা এই অংশটুকু সিলেক্ট করে দিলাম, বা আর একটু বেশি করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে এটাকে আমরা লক করে দিই। লক করে দেওয়ার পরে এরপর রয়েছে ক্রাইটেরিয়া, আমরা কমা দিই। কমা দেওয়ার পরে রয়েছে ক্রাইটেরিয়া। এখানে ক্রাইটেরিয়া হিসাবে আমরা সিলেক্ট করে দেব লেস দেন অর ইকুয়াল টু, এখানে যে টেক্সটটা আছে সেইটা। এখন আমরা জানি যে ডাটাগুলো নিউমেরিক, সেই ডাটাগুলো থেকে খুব সহজেই ছোট বড় নির্ধারণ করা যায়, কিন্তু যে ডাটাগুলো অ্যালফাবেটিক বা টেক্সট, সেগুলো থেকে ছোট বড় নির্ধারণ করাটা একটু কষ্টকর। এসব ক্ষেত্রে এই সমস্ত টেক্সট বা নিউমেরিক ভ্যালুগুলোকে ছোট বড় নির্ধারণ করা হয় ডিকশনারি ওয়াইজ, অর্থাৎ ডিকশনারিতে যেই শব্দটা আগে থাকবে সেই শব্দটা হচ্ছে ছোট, এবং যেই শব্দটা পরে থাকবে সেই শব্দটা হচ্ছে বড়। যেমন ধরুন এখানে ঢাকা এবং খুলনা রয়েছে। এখানে ঢাকা এবং খুলনাকে যদি ডিকশনারি ওয়াইজ সাজাতে হয়, তাহলে দেখুন ঢাকা শব্দটা প্রথমে আসবে। তাহলে সেই ক্ষেত্রে ঢাকা শব্দটা হচ্ছে ছোট এবং খুলনা শব্দটা হচ্ছে বড়। তো এখানে আমরা একটা ক্রাইটেরিয়া সেট করে দিই, সেটা হচ্ছে যে লেস দেন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে অ্যান্ড দেওয়ার পরে আমরা এই শব্দটা প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম। এর অর্থ হচ্ছে যেই সেলটা সিলেক্ট করা হলো এই সেলটার চেয়ে ছোট যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর সংখ্যা কত এখানে সেটা বের করে দিবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এন্টার করলে তারপর দেখুন এখানে 2 আসছে, অর্থাৎ ঢাকা এই শব্দটার চেয়ে ছোট এমন ভ্যালু রয়েছে দুটো। আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে ড্র্যাগ করে এই সিরিজটাকে ফিল করে দিই। ফিল করে দেওয়ার পরে তাহলে দেখুন এখানে কোন ভ্যালুটার পজিশন কত তা এখানে শো করছে। এখানে দেখুন চিটাগং এর পাশে 0 শো করছে, তার মানে এখানে চিটাগং এর চেয়ে ছোট আর কোনো ভ্যালু নেই, চিটাগংই হচ্ছে সবচেয়ে ছোট। কিন্তু আমরা এখানে চাই যে চিটাগং এটা যেন 1 শো করে, এবং তারপরে এখানে কুমিল্লা এখানে যেন 2 শো করে, এভাবে যেন শো করে। আবার একটা বিষয় লক্ষ্য করুন, এখানে ঢাকায় এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, কিন্তু 3 এবং 4 নেই কোথাও। কিন্তু আমরা চাই ঢাকার এখানে যেন 2 শো করে, এখানে যেন 3 শো করে, এখানে যেন 4 শো করে, তারপরে এখানে খুলনার এখানে যেন 5 শো করে। আমরা এভাবে চাই। এভাবে যদি চাই তাহলে এখানে আমাদের কাউন্টিভ ফাংশনটাকে আবার একটু বসাতে হবে। তার জন্য আমরা এই সেলটাকে একটু ইনক্রিজ করি। ইনক্রিজ করার পরে এখানে কাউন্টিভ ফাংশনটা আবার লিখি, এখানে প্লাস চিহ্ন দেই। প্লাস চিহ্ন দেওয়ার পরে আবার লিখি কাউন্টিভ লিখলাম। কাউন্টিভ লেখার পরে এরপরে রয়েছে রেঞ্জ। এবারে আমরা রেঞ্জ হিসেবে সিলেক্ট করব এই সেলটা আপ টু এই সেলটা, অর্থাৎ একটা সেলই সিলেক্ট করব, এবং এই প্রথম সেলটাকে আমরা একটু লক করে দেব, F4 দ্বারা লক করে দেব, যেন আমরা ড্র্যাগ করলে এই রেঞ্জটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এরপরে কমা দেই। কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া হিসেবে আমরা এই ঢাকা শব্দটাই সিলেক্ট করে দিব। যদি ঢাকা শব্দটাকে সিলেক্ট করে দেই, তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে এই সেলটার মধ্যে ঢাকা শব্দটা একবার রয়েছে। তাহলে এই কাউন্টিভ ফাংশন, অর্থাৎ প্রথম অংশে যে কাউন্টিভ ফাংশনটা ছিল, এই কাউন্টিভ ফাংশনটা দ্বারা যত ভ্যালু শো করছিল তার সাথে আরো এক যোগ হয়ে যাবে। এখানে আমরা এন্টার করলাম, তাহলে দেখুন এখানে 2 শো করছিল এর পূর্বে, এখন 3 শো করছে। তারপরে যদি আমরা একটা স্টেপ ড্র্যাগ করে নিচে আসি, তাহলে এখানে 6 শো করবে, কারণ এখান থেকে এই রেঞ্জের মধ্যে কাউন্টিভ ফাংশন ব্যবহার করে খুলনা শব্দটা পেয়েছি একবার। এভাবে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত ফিল করে দেই, তাহলে দেখুন এখানে চিটাগাং এর পূর্বে 1 শো করছে। এবারে যদি আরেকটা স্টেপ নিচে আসি, এখানে 2 রয়েছে, এখানে যদি আমরা আরেকটা স্টেপ নিচে আসি, নিচে আসলে পরে দেখুন এখানে 4 শো করবে, এখানে আর 3 শো করছে না। যদিও বা ঢাকার এখানে 3 শো করছিল, কিন্তু এখানে 4 শো করছে। এর কারণ হচ্ছে আমরা এখানে যে কাউন্টিভ ফাংশনটা লিখেছিলাম আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন এখানে যে রেঞ্জটা রয়েছে B3 আপ টু B7, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এই শব্দটুকুর মধ্যে ঢাকা শব্দটা 2 বার রয়েছে বিধায় পূর্বে যেহেতু 2 ছিল, এবং এই লাস্টের কাউন্টিভ ফাংশনটা দ্বারা 2 শো করছিল, যে কারণে 2 এবং 2 এর যোগফল 4 হয়েছে।
এন্টার করি তাহলে এখানে দেখুন 4 শো করছে। আমরা আবার ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এখানে আসলে পরে এখানে ঢাকার স্থলে 5 শো করবে। এভাবে করে আমরা সিরিজটাকে ফিল করে দিলাম। এবারে আমরা এই যে ডাটাগুলো রয়েছে, যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর সাপেক্ষে আমরা এখানে সর্টেড ডাটাগুলো বসাতে চাই। এখন দেখুন খুব সুন্দরভাবে ডাটাগুলো সর্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা 1 নম্বরে থাকা দরকার সেটা 1 রয়েছে, যেটা 2 নম্বরে থাকা দরকার সেটা 2 রয়েছে। এভাবে সুন্দরভাবে এটা সর্টেড অবস্থায় রয়েছে। এবারে আমরা এই বি নাম্বার কলামে যে ভ্যালুগুলো রয়েছে এগুলোকে সুন্দরভাবে সাজাতে চাই এই সি নাম্বার কলামে। আমরা এই কলাম ওয়াইডটাকে একটু কমিয়ে দিলাম। এরপরে আমরা এই সর্টেড ডাটা সি নাম্বারে এখানে আমরা একটা ফাংশন লিখবো, সেটা হচ্ছে ভি লুকআপ। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর তারপর লিখলাম ভি লুকআপ। ভি লুকআপ লেখার পরে তারপরে লুকআপ ভ্যালু। এখানে লুকআপ ভ্যালু হিসেবে যদি আমরা 1 সিলেক্ট করে দেই তাহলে এই 1 বরাবর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই লুকআপ করবে। কিন্তু সব সেলে যেহেতু 1 সিলেক্ট করা যাবে না, কারণ এই সেলে 1 নাম্বার ভ্যালুটা বসবে, এই সেলে 2 নম্বর র্যাঙ্কের যে ভ্যালুটা রয়েছে সেটা বসবে, এই সেলে 3 নম্বর র্যাঙ্কের যে ভ্যালুটা রয়েছে সেটা বসবে। এজন্য আমাদের এখানে 1 কনস্ট্যান্ট রাখা যাবে না, এখানে ইনক্রিজ করতে হবে 1 2 3 4 এভাবে করে। তার জন্য যদি আমরা এখানে আরেকটা ফাংশন ব্যবহার করি, রোজ ফাংশন, আমরা লিখি এখানে রোজ ফাংশন। রোজ ফাংশন লেখার পরে তারপরে এখানে অ্যারি, অ্যারি হিসেবে এখানে সেলগুলোকে আমরা এভাবে সিলেক্ট করে দেবো। যেহেতু এখানে আমরা এই C3 নাম্বার সেলের ফাংশনটা লিখছি, কাজে এখানে আমরা লিখে দিলাম C3 আপ টু C3। এবারে প্রথম C3টাকে একটু লক করে দেই, লক করে দেওয়ার পরে তারপর দ্বিতীয় C3টাকে লক করব না, এটাকে ওপেন রাখবো। এটা রিলেটিভ রাখার কারণ হচ্ছে যে যখন আমরা ড্র্যাগ করব যেন এখানে 1 2 3 এভাবে করে বৃদ্ধি পায়, এই জন্য আমরা এভাবে লিখে দিলাম। তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারি, টেবিল অ্যারি হিসেবে আমরা এখান থেকে এই টেবিলটুকু সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এই অংশটুকুকে আমরা F4 দ্বারা লক করে দেব। লক করে দেওয়ার পরে তারপরে কমা, কলাম ইন্ডেক্স নাম্বার। যেহেতু এখানে দুটো কলাম রয়েছে এবং আমরা দ্বিতীয় কলাম থেকে ভ্যালুগুলোকে লুকআপ করতে চাই, যে কারণে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার 2। এরপর রেঞ্জ লুকআপ, রেঞ্জ লুকআপ আমরা এক্সাক্ট ম্যাচ চাই বিধায় এখানে ফলস সিলেক্ট করে দিব, আমরা ফলস সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। দেখুন এখানে আমাদের প্রথমে যে ডাটাটা চিটাগং এটা চলে আসছে, এটা হচ্ছে 1 নাম্বার ডাটা। এরপরে যদি আমরা এটাকে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে পরে আমাদের ডাটাগুলো আস্তে আস্তে ফিল হয়ে যাবে। আমরা ডাটাগুলোকে ফিল করে দিলাম। এবারে দেখুন এখানে কিছু ভ্যালু রয়েছে, NA নট অ্যাভেলেবল। এখন যদি আমরা এই NA বা ইরর ভ্যালুগুলোকে রিমুভ করতে চাই তাহলে এখানে আমাদের আরেকটা ফাংশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ইফ ইরর। ইফ ইরর ফাংশনটা লেখার পরে এখানে যে ভ্যালুটুকু রয়েছে এটুকু হচ্ছে ট্রু ভ্যালু, যদি ইরর না হয় তাহলে এই ট্রু ভ্যালুটুকু বসবে। এরপরে যদি আমরা কমা দেই, কমা দেওয়ার পরে যদি ইরর হয় তাহলে এখানে এই ভ্যালুটা অর্থাৎ ব্ল্যাঙ্ক বসবে, আমরা এখানে ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার করলাম। তাহলে যেহেতু এই ভ্যালুটা ইরর ছিল না যে কারণে এই ভ্যালুটাই বসছে। এরপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে যে জায়গাগুলো ইরর রয়েছে সেই জায়গাগুলো অমিট হয়ে গিয়েছে। এরপরে দেখুন এখানে যদি আমরা আরেকটা ভ্যালু লিখি, ধরুন এখানে আমরা লিখলাম ফরিদপুর, ফরিদপুর লিখলাম। ফরিদপুর লেখার পর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে ফরিদপুর শব্দটা এখানে চলে আসছে, খুলনার আগে চলে আসছে সর্টিং অবস্থায়। তো এইভাবে আনসর্টেড ডাটাগুলোকে ফর্মুলার মাধ্যমে সর্টিং করা সম্ভব। তো আশা করছি সর্টিং করার এই ফর্মুলাটা বা টেকনিকটা আপনাদের ভালো লেগেছে। তো সর্টিং নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।